কাল ব্রিগেডে মহা শপথ, নজিরবিহীন দিন। এই প্রথম ব্রিগেডে বিজেপি সরকারের শপথ, কোন সরকারের শপথ, এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। কিন্তু তার আগে আজ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে। কে হবেন মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের? আজই বৈঠকে বসছেন অমিত শাহ। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সরাসরি চলে যাব, প্রতিনিধি সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, কার দিকে পাল্লা ভারী? শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার। শুভেন্দু অধিকারী পর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। যদিও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখা যায় যে আরএসএস হলে পরে তবেই মুখ্যমন্ত্রী পদে যোগ দিয়েছেন অনেকের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। দেখো, গত বেশ কয়েক বছরে অন্তত বিজেপির বিভিন্ন রাজ্যে সেখানে জয়লাভের পর সেখানে মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এই ট্রেন্ড দেখা গিয়েছে। তার কারণ আরএসএস এবং বিজেপি তাদের যৌথ উদ্যোগে, যৌথ বৈঠকের মাধ্যমে যে নাম সামনে আসে সেই নামটা কোথাও গিয়ে চমকপ্রদ হয়ে ওঠে। ঠিক যেমন দিল্লির ক্ষেত্রে, ঠিক যেমন বিহারের পরবর্তী ক্ষেত্রে সম্রাট চৌধুরীকে নির্বাচন, তৃতীয়ত বলতে গেলে উড়িষ্যা মোহনচরণ মাঝি, 3 ক্ষেত্রেই একই ট্রেন্ড দেখা গিয়েছে। তবে এবার বাংলার ক্ষেত্রে তার কোনো পরিপন্থী হবে কি না, বা সেখানে ট্রেন্ড ভেঙে যে নাম সবচেয়ে বেশি করে এবার সংবাদের শিরোনামে উঠে এসেছে, বিপুল পরিমাণ আসন নিয়ে বাংলা জয়ের পর সেই নামটাতেই শিলমোহর পড়বে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, এবং সেটা এখনো পর্যন্ত আর কিছুক্ষণের মধ্যে সেটা স্পষ্ট হবে। তার কারণ শুভেন্দু অধিকারী তিনি যেভাবে নিজের রাজনৈতিক দক্ষতাকে অন্তত বঙ্গ এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রমাণ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত রাজনৈতিক মহলে বিজয় লাভের পরদিন থেকেই শুভেন্দু অধিকারী আগামী দিনে মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা বা হতে পারেন সেই নামটাই সবচেয়ে বেশি চর্চায় রয়েছে। সেই নামটা এখনো পর্যন্ত এইখান থেকেও কি একটা ছবি দেখাবো সুস্মিতা? এই ছবি দেখেও কি কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর দিকেই পাল্লা বেশি ভারী? আজকে অমিত শাহ যখন এলেন, অমিত শাহ একদম পিঠ চাপড়ে সাবাসি দিলেন শুভেন্দু অধিকারীকে। সাবাস শুভেন্দু, এইভাবে পিঠ চাপড়ে দিলেন। অর্থাৎ ট্রেন্ড ভাঙার এখন প্রবল সম্ভাবনা কিনা সুস্মিতা? দেখো, নিশ্চিতভাবেই আমাদের অন্তত সাংবাদিকতার ভাষায় যেটা বলে, একটা ছবি 100 শব্দের মতো কথা বলে। সেই ছবিটাই কোথাও গিয়ে হয়তো প্রমাণ করছে যে নাম সবচেয়ে বেশি প্রকাশ্যে আসছে সেই নামেই শিলমোহর পেতে পারে, সেই নামেই শিলমোহর দিতে পারেন অমিত শাহ। তার কারণ যদি পূর্বের ইতিহাস দেখা যায়, এ রাজ্যের কিংবা তথা এ দেশের রাজনৈতিক ইতিহাসে বোধহয় দুবার সিটিং চিফ মিনিস্টার, বর্তমান এবং তৎকালীন 2021-এর চিফ মিনিস্টার, 2026-এর নির্বাচনেও যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দুবার হারানো, দুটি ভিন্ন আসন থেকে। প্রথমবার শুভেন্দু গড় নন্দীগ্রাম থেকে 2021-এ 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। দ্বিতীয়বার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন 15,000 এর বেশি ভোটের মার্জিনে। সুতরাং শুভেন্দু অধিকারী, বারবার বলছি, যেভাবে নিজের রাজনৈতিক দক্ষতা প্রমাণ দিয়েছেন তাতে ছবি শুভেন্দু অধিকারী তিনি যখন অমিত শাহকে স্বাগত জানাচ্ছেন কলকাতা বিমানবন্দরে, তার পিঠ চাপড়ে যেভাবে তার দেওয়া ফুল গ্রহণ করে আবারও ক্যামেরার সামনে তাকে জড়িয়ে ধরে সাবাসী দেওয়া, তাকে জড়িয়ে ধরে সংবর্ধনা জানানো, আলাদা করে তার সাবাসী দেওয়া, এখান থেকেই বড়সড় ইঙ্গিত মিলছে শুভেন্দু অধিকারীর দিকে পাল্লা অনেক বেশি ভারী। আর এইভাবেই সাবাসী দিলেন শুভেন্দু অধিকারীকে অমিত শাহ। জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি,
আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর। পর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে দুটি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইয়েও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9,665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3বার নন্দীগ্রামে জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়েন্ট কিলার। নিউজ 18 বাংলা। ব্রিগেডে মহা শপথের আগে দক্ষিণেশ্বর চলে গেলেন সরাসরি এয়ারপোর্ট থেকে অমিত শাহ। এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বরে সরাসরি গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দক্ষিণেশ্বরে পুজো দেন অমিত শাহ। দক্ষিণেশ্বরে শাহের সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। দেখছেন আরতিও দিলেন, দক্ষিণেশ্বরে পুজো দিলেন। এয়ারপোর্ট থেকে সরাসরি দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে বেশ কয়েক মিনিট থেকে পুজো দিয়ে তারপরে তিনি ফিরলেন কলকাতায় এবং বৈঠক করবেন আর কিছুক্ষণের মধ্যেই। আগামীকাল ব্রিগেডে মহা শপথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ অনুষ্ঠান। ব্রিগেডে লক্ষ লক্ষ বিজেপি কর্মী, সমর্থক, মানুষ, সাধারণ মানুষের উপস্থিত থাকার সম্ভাবনা। জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে বহু মানুষ আসবেন। এই প্রথম ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপির নেতারা মনে করছেন ব্রিগেড ছাড়া আর কোথাও, অন্য কোথাও জায়গা নেই যে পরিমাণ ভিড় হবে।
আজ বিজেপির পরিষদীয় নির্বাচন এবং পরিষদীয় যে বৈঠক, সেই বৈঠক থেকে উঠে আসবে কারা কারা কোন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বৈঠকে হবে, তার সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব কারা কারা পাচ্ছেন, এই সমস্ত কিছু প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই শাহী বৈঠক, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্বর্ধনা অনুষ্ঠান এবং 3টে থেকে 5টা হচ্ছে এই বৈঠক। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। এই পরিষদীয় বৈঠক নিয়ে এখন কতটা প্রস্তুতি এবং কি জানা যাচ্ছে বিজেপি সূত্রে? দেখো, হয়তো একটু 2-5 মিনিট দেরি হবে, কারণ এখনো পর্যন্ত সমস্ত বিধায়ক এসে উপস্থিত হননি এবং আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, ভূপিন্দর যাদব প্রত্যেকে কিন্তু এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং এই বৈঠক 207 জন বিজেপি বিধায়ককে নিয়ে, এবং তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং মূলত পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে এই বৈঠক, সেখানে দলনেতা নির্বাচন হবে এবং এই দলনেতা বলতে মূলত যিনি মুখ্যমন্ত্রী হবেন সেটাই নির্দিষ্ট হবে এই আজকের বৈঠক থেকে। ইতিমধ্যে এক এক করে নয় প্রায় প্রত্যেকেই চলে আসছেন, হাতে গোনা কয়েকজন আর বাকি রয়েছেন, 10-20 জন হয়তো বিধায়ক আসা বাকি রয়েছেন, কিন্তু ইতিমধ্যে পানিহাটির অভয়ার মা এবং যারা অত্যন্ত উল্লেখযোগ্য মুখ ছিল তাদের প্রত্যেকেই, সোমা ঠাকুর বনগার প্রত্যেকেই কিন্তু উপস্থিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রী কে হবেন বা দলনেতাকে নির্বাচিত হবে সেটা বৈঠক থেকে সিদ্ধান্তের পরই হয়তো বিজেপির তরফে জানানো হবে। কিন্তু এখনো পর্যন্ত মহেন্দা, যে এখানকার যারা দায়িত্ব রয়েছেন সংগঠক বিভিন্ন বিধায়কদের সাথে কথা বলে একটু আমরা বুঝতে পারছি পাল্লা ভারী কিন্তু শুভেন্দু অধিকারী, এবং তিনি সম্ভবত দলনেতা নির্বাচিত হতে যাচ্ছেন এবং এই জল্পনাটাই সব থেকে বেশি এখানে ঘুরছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রক কারা পাচ্ছেন তারও একটা আলোচনা হয়তো আজকের এই বৈঠকে আসতে পারে। যেহেতু কালকেই এই শপথ গ্রহণ, সেই বিষয়টা আপাতত দলনেতা নির্বাচনের এই বৈঠক এবং নবনির্বাচিত যারা প্রত্যেক বিধায়ক তাদের সম্বর্ধনা জ্ঞাপন সেগুলি রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী দলনেতার পাশাপাশি কারা ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন সেটাও হয়তো এখানে একটা আভাস পাওয়া যাবে এই বৈঠক থেকে। একদম গোটা দেশের নজর এই দিকেই এখন। শাহ বৈঠকে নেতা বাছাই, বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন, এই নিয়ে বিজেপির বিধায়করা কি বলছেন দেখুন। আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন মহিলা এবং অনেস্ট, সুতরাং যে মন্ত্রকে দেবেন সেটার প্রতি পূর্ণ সহযোগিতা থাকবে আমার, এটাই। শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার জন্য বাঙালি আমাদের যে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে, যে ঐতিহাসিক রায় দিয়েছে, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আগামী 2-3 দশক ধরে বাংলার পুনর্জাগরণ, পুনর্গঠনের জন্য আমরা নিরলসভাবে কাজ করব। সরকার গঠন হতে দিক, যেমন যেমন অপরাধ এবং যেমন অপরাধী সেই মতো অ্যান্টিবায়োটিকের ডোজ আমাদের ঠিক করা আছে, শুধু সরকার গঠন হতে দিক। প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে সোনার পশ্চিমবঙ্গ হবে, সেই লক্ষ্যে শ্যামপুরবাসী 79 বছর ধরে যেখানে পিছিয়ে আছে, যেখানে মদ ছাড়া ওষুধ পাওয়া যায় না, সেই শ্যামপুরকে আমরা এগিয়ে নিয়ে যাব। শ্যামপুরে হাসপাতাল হবে, ব্রিজ হবে, রাস্তা হবে, মানুষ পানীয় জল পাবেন, স্কুল হবে, আরও ভালো কলেজ হবে, শ্যামপুরে শিল্প আসবে, কাজ আসবে, ছেলেমেয়েরা চাকরি করবে। এখন শ্যামপুরেতে ফোন করলে ঘরে দুয়ারে মদ চলে আসে, আগামী দিনে ফোন করলে ঘরে ওষুধ আসবে। মাইলস টু গো, এটা আমার স্বপ্ন নয়, শুধু মানুষের স্বপ্ন সেটা হওয়া উচিত। যেদিন তিনি থাকবেন না সেদিন তার প্রকৃত ফাইনাল অ্যানালিসিস সেটা যেন পজিটিভ হয়। কনভেনশন সেন্টারে এই যে মন্ত্রিত্বের দৌড়ের কারা কারা আছেন, তাদের মধ্যে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল মন্ত্রিত্বের দৌড়ে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ জয়ী বিজেপি প্রার্থীদের মধ্যে তার বিধায়ক হিসেবে শপথ নেবেন, তারপরে তারা বিধায়ক হবেন। কিন্তু তার আগে মন্ত্রিত্বের দৌড়ে আছেন অর্জুন সিং, মন্ত্রিত্বের দৌড়ে আছেন নিশীথ প্রামাণিক, মাথাভাঙা থেকে জিতেছেন তিনি। নিশীথ প্রামাণিক ছাড়াও মন্ত্রিত্বের দৌড়ে আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, মন্ত্রিত্বের দৌড়ে জগন্নাথ চট্টোপাধ্যায়, মন্ত্রিত্বের দৌড়ে আছেন রূপা গঙ্গোপাধ্যায়। রূপা গঙ্গোপাধ্যায় একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন, এবার বিধায়ক হচ্ছেন। মন্ত্রিত্বের দৌড়ে সজল ঘোষ, বরানগর থেকে জয়ী বিজেপি প্রার্থী, মন্ত্রিত্বের দৌড়ে তাপস রায়ও রয়েছেন। আজকে সেই মন্ত্রী পদে ক্যাবিনেটে কারা থাকবেন সেই বিষয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। মন্ত্রিত্বের দৌড়ে অশোক দিন্দা, মন্ত্রিত্বের দৌড়ে বঙ্কিম ঘোষ,
মন্ত্রিত্বের দৌড়ে আর কারা কারা আছেন? রিতেশ তিওয়ারি বহু বছর পর বিজেপিতে কামব্যাক, বিজেপির মূল স্রোতে কামব্যাক, এবং তারপরে তিনি জিতলেন। মন্ত্রিত্বের দৌড়ে সৌরভ শিকদার, এছাড়াও অজিত কুমার জানা মন্ত্রিত্বের দৌড়ে, বিমান ঘোষ মন্ত্রিত্বের দৌড়ে, রাজেশ কুমারও রয়েছেন মন্ত্রিত্বের দৌড়ে। বিজেপির সরকার, আর সেই সরকারে কারা কারা মন্ত্রী হতে পারেন? রাজেশ মাহাতোও মন্ত্রী হতে পারেন। আমি চিরকালই সংগঠনে শৃঙ্খলা বজায় রাখা ছেলে, কি হবে না হবে এই নিয়ে বলবার জায়গায় আমি নেই, কারণ এটা ঠিক করবার দায়ও নেই আমার। পার্টি যখন যা দায়িত্ব দেবে আমাদের পালন করতে হবে, আমরা সেইভাবেই কাজটা করি। আর কালকেই শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে মহা শপথ। বিজেপির এই প্রথম ব্রিগেডে কোনো মুখ্যমন্ত্রী শপথ নেবেন, আর সেই ব্রিগেডে এখন সাজো রব। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, এখন ব্রিগেডে সাজো রব আজ থেকে নয়, গত কয়েকদিন ধরেই কিরকম ছবি দেখতে পাচ্ছ? কালকে তো বহু মানুষ আসবেন। ব্রিগেডের সমাবেশ, তা কোনো ধর্মীয় সমাবেশ হোক কিংবা কোনো রাজনৈতিক সমাবেশ, বরাবরই একটা আলাদা মাত্রা পায়। তবে এবারে কিন্তু তার সবকিছু ছাপিয়ে যেতে চলেছে। তার কারণ নতুন সরকার এখান থেকেই কালকে তার পথ চলা শুরু করবে। এ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী কে হবেন এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু এই মঞ্চ থেকেই কালকে তিনি শপথ গ্রহণ করবেন। এ রাজ্যকে নিয়ে এগোনোর আগামী 5 বছরের জন্য কি কি বার্তা তার থাকে, তার দিকে গোটা রাজ্য কালকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে তাকিয়ে থাকবে। এবং সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বর্তমানে সাজছে, আর কয়েক ঘন্টার মধ্যেই যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ প্রস্তুত হয়ে যাওয়ার কথা, কেননা কালকে সকাল 10টা থেকে এখানেই মূল অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল সকালবেলা যে অনুষ্ঠান হবে তাতে এই মূল মঞ্চে প্রবেশ করার জন্য এখনো পর্যন্ত 22টি এন্ট্রান্স রাখা হয়েছে বলে খবর বিজেপি সূত্রে। এবং ভেতরে যে জায়গাতে মঞ্চ করা হচ্ছে তার একটি পাশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা কালকে আমন্ত্রিত হিসেবে কালকে এই অনুষ্ঠানে যোগ দেবেন তাদের বসার আয়োজন করা হয়েছে। মাঝের অংশে থাকছে শপথ গ্রহণের মঞ্চ, যেখানে শপথ গ্রহণ করবেন রাজ্যের মন্ত্রীরা, এবং তারপরে আরেকটি অংশে থাকছে যারা মন্ত্রিসভার যে সদস্যরা হচ্ছেন তাদের বসার জায়গা। এছাড়াও একাধিক বিশেষ আমন্ত্রিত অতিথি তারা নিচের অংশে থাকছেন, এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা এই শপথ গ্রহণ সেই অর্থে কখনো দেখতে পেতেন না, সেই শপথ গ্রহণ তারা নিজের চোখে চাক্ষুষ কালকে তারা করতে পারবেন। একদম সংবাদ মাধ্যমে দেখা যেত, কিন্তু সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে বহু মানুষ সাক্ষী হতে আসবেন এরকমটাই ধারণা, এবং এই ব্রিগেড সেই কারণেই বাছাই করা হয়েছে। আর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে যেদিন জয় পেয়েছিল বিজেপি, সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 মে দীনদয়াল উপাধ্যায় মার্গে ধুতি পাঞ্জাবি বাঙালিয়ানায় শান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকালও বিজেপির নেতৃত্ব যারা বা বিধায়ক যারা জয়ী প্রার্থী এবং মুখ্যমন্ত্রী সহ তারাও কি এই ধুতি পাঞ্জাবি এবং কি কি অনুষ্ঠান থাকছে আগামীকাল 25শে বৈশাখ? সান্নিক, দেখো, বাঙালিয়ানা এবারের নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি একটা বড় ইস্যু হিসেবে সামনে এসেছিল। তাই সেই বাঙালিয়ানা জয়ের পরে যে বিজেপি সরকার সেই বাঙালিয়ানাকে কোথাও হাতছাড়া করবে না, বাঙালির আবেগকে সঙ্গে নিয়েই তারা চলতে চায়, সেই বিষয়টা বোঝাতেই কালকে বাঙালিয়ানার একাধিক আয়োজন থাকছে। এই যেখানে সাধারণ মানুষ যেখানে থাকবেন কিংবা যারা আমন্ত্রিতরা থাকবেন তাদের ঠিক বাইরের অংশে ঝালমুড়ি এবং বাংলার মিষ্টি তার স্টল থাকবে। এছাড়াও যারা আসছেন, যারা আমন্ত্রিতরা, তাদেরকে আলাদা করে কোনো ফর্মাল ড্রেস কোড না থাকলেও আমন্ত্রিতদের সবাইকে একটা অনুরোধ করা হচ্ছে যেন প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরে কালকে এই অনুষ্ঠানে তারা যোগ দেন। এবং পাশাপাশি যারা এখানে যোগ দেবেন, কালকের দিনটা সবার কাছেই আমাদের খুবই একটা বিশেষ দিন, কেননা কালকে রবীন্দ্র জয়ন্তী। আর বাংলার মনীষীরা যারা এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে বা বাংলার সৃষ্টির সঙ্গে জড়িয়ে, তাদেরকে মনে করার জন্য এই মঞ্চে
বাংলার মনীষীদের প্রতিকৃতি থাকবে, Okay. এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর বিজেপি সূত্রে। একদম, ব্রিগেডে বাজবে রবীন্দ্রসঙ্গীত, হবে ছৌ নাচও, আর এই ধুতি পাঞ্জাবি পরা নিয়ে, বাঙালিয়ানায় শান দেওয়া নিয়ে বিজেপির জয়ী প্রার্থীরা কি বলছেন দেখুন। এটা পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যাশা, এটা হবার কথা ছিল। দীর্ঘ 47-45 বছর পর মানুষ সেই নিঃশ্বাস ফেলছে, সেই আনন্দ উপভোগ করছে। এটা হবার কথা ছিল, হচ্ছে, ভালো লাগছে। আমি সবাইকে বলবো যে সবাই কালকে যাতে বাঙালি পোশাক পরিধান করে হয় বাংলায় নয়তো সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করুক। মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে বেছেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে গোটা বাঙালিকে সম্মান জানানোর জন্যে। তার জন্মদিনের রবীন্দ্রসঙ্গীত যেরকম এরকম মানে এখানে বাজবে, তার প্রতিকৃতি থাকবে, বাংলার বিপ্লবী, বাংলার মনীষী মহাপুরুষদের প্রতিকৃতি থাকবে, বাইরে স্টল থাকবে, ঝালমুড়ির ব্যবস্থা থাকবে, বাংলার মিষ্টি থাকবে, মিষ্টি মুখের ব্যবস্থা। সমস্ত দিক থেকে যে বাঙালি কালচার, বাঙালি শিল্প সংস্কৃতি, খাদ্যাভ্যাস সব কিছুরই মানে মোটামুটি স্যাম্পল তুলে ধরা হবে। না, এটা এরকম কোনো নির্দেশ না, তবে স্বতঃস্ফূর্তভাবে আসবে সকলেই ধুতি পাঞ্জাবি পরে। এটা তো সাজার জন্য নয়, মানে অন্তর থেকে যে বাঙালি, সেই বাঙালি আনাকেই ফুটিয়ে তোলা হবে। কালকে কি ধুতি পাঞ্জাবি থাকবে কালকে সবাইকে আপনারা ধুতি পাঞ্জাবি? আমি তো থাকবো। এমএলএদের কি বলবেন, বার্তা দেবেন বাঁকুড়ার এমএলএদের? এটা তো দেখুন, তার জন্য নিজস্ব ব্যাপার। নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে ধুতি পাঞ্জাবি বলে আসুন, একদম মোদিজি স্টাইল। আগামী দিন ভারতীয় জনতা পার্টি বাংলার যে অস্মিতা আর যে সংস্কৃতি আছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। কালকে পাঞ্জাবিতে দেখা যাবে? আমি তো নর্মালি এইভাবেই থাকি। পাঞ্জাবি পরবেন কাল? নিশ্চিতভাবে। যুদ্ধকালীন তৎপরতায় মাঠ সাজানো হচ্ছে ব্রিগেডে। আমাদের দলের বেশিরভাগ বিধায়করাই বাঙালিয়ানা তো বজায় রাখবে। অবশ্যই আমরা বাঙালিয়ানা বজায় রেখেই কালকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি প্রণাম জানিয়ে আমরা কালকে একদম বাঙালিয়ানাই। বলেন যিনি সরকার হয়েছে, নিশ্চিতভাবে জেনে নিন কি বাংলা এগোবে। মোদিজি বাংলাকে বিশেষভাবে প্যাকেজ দেবেন, বাংলা যাতে এগিয়ে যায়। বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, বাংলা সুশাসন নেই, বর্ডারে একটা বড় সমস্যা আছে, বর্ডারটাকে পুরো সিল করতে হবে। পুলিশকে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি নিরপেক্ষভাবে কাজ করতে বলেছে, আইন শৃঙ্খলা এমনি ঠিক হয়ে যাবে। কালকে ড্রেস কি হচ্ছে? পাঞ্জাবি কুর্তা পরবো কালকে। ধুতি পার্টি ঠিক করবে, পার্টি সবাই যদি পরে ধুতি আমিও পরবো। মন্ত্রিত্ব অশোক দিনের নাম শোনা যায়। ওরা পার্টি ঠিক করবে, এখানে তারা ঠিক করবে, তারা কে ডিজার্ভ করে, তো তারা ঠিক করবে। 27 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন, তারপরেই 4 মে ধুতি পাঞ্জাবিতে নরেন্দ্র মোদী, আর ব্রিগেডে কালকে তোড়জোড় দেখুন। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। ব্রিগেডের ময়দানে বেনজির শপথ। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার রবীন্দ্র জয়ন্তীতে। এই শপথের জন্য ব্রিগেডের মাঠে জোর তোড়জোড়। এই শপথের মঞ্চ কেমন হবে দেখুন বার্ডস আই ভিউ। পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার সামনে তৈরি হচ্ছে মঞ্চ। শপথের দিন মাঠে থাকবে 3টি হ্যাঙ্গার, চারিদিকে মেটাল ডিটেক্টর বসানো অন্তত 20টি গেট। মাঝের হ্যাঙ্গারে শপথ পাঠ করাবেন রাজ্যপাল, দুদিকে 2টি হ্যাঙ্গারে বসবেন আমন্ত্রিতরা। মাঝের হ্যাঙ্গারটিতে থাকবে 3টি অংশ, মাঝখানে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল। একদিকে থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা, আরেক দিকে থাকবেন মন্ত্রিসভার সদস্যরা। অন্তত 10,000 অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেড চত্বরে মোতায়েন করা হবে প্রায় 4,000 পুলিশ। স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে। এটা পুরোটাই সরকারি কার্যক্রম। আমাদের এখানে পার্টির তরফ থেকে যেটুকু দেখা সেটুকুই দেখতে এলাম।
ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গে। বিজেপি সরকারের শপথেও থাকছে বাঙালিয়ানা। ব্রিগেডের ময়দানে থাকবে ঝালমুড়ি, রসগোল্লা এবং সন্দেশের স্টল। বাজানো হবে রবীন্দ্রসঙ্গীত এবং বাউল গান, হবে ছৌ নাচ। শপথ গ্রহণের মঞ্চ এবং মাঠ জুড়ে থাকবে মনীষীদের ছবি। বাঙালি বানা এখানে তুলে ধরা হবে। বহিরাগত করে চিলিয়েছে, তো সেটা বাংলার মানুষ দেখতে পাবে যে আমরা বাঙালি, বাংলা নিয়েই আছি। নিউজ 18 বাংলা।